বিস্ময়কর ইতিহাসের এক অধ্যায়ে আপনাকে স্বাগতম। আজ আমরা জানব মেক্সিকোর সেই সময়ের কথা যখন দেশটি ছিল বিশৃঙ্খলার মাঝে এবং এক অস্ট্রিয়ান সম্রাটের হাতে তার ভাগ্য নির্ধারিত হয়েছিল। কিভাবে একজন অস্ট্রিয়ান যুবরাজ মেক্সিকোর সিংহাসনে বসেছিল, কেন তিনি ব্যর্থ হলেন এবং কিভাবে তার মৃত্যু এক যুগের অবসান ঘটিয়েছিল। চলুন এক উত্তেজনাপূর্ণ ইতিহাসে। মেক্সিকোর স্বাধীনতার প্রথম 40 বছর ছিল বেশ অশান্ত। এক সাম্রাজ্য সহিংস বিদ্রোহের মাধ্যমে শেষ হয়, তারপর এক নতুন প্রজাতন্ত্র গঠিত হয়, যা আবার এক সহিংস বিদ্রোহের মাধ্যমে শেষ হয়, এবং এরপর এক কেন্দ্রীয় ভূত প্রজাতন্ত্র আসে, যা আবার এক সহিংস বিদ্রোহ ও মার্কিন আক্রমণের মাধ্যমে পতিত হয়। এরপরে আসে আরও একটি নতুন প্রজাতন্ত্র, যেখানে আবারও সহিংস বিদ্রোহ দেখা যায়, এবং এবার একটি ফরাসি আক্রমণ ঘটে। শেষমেশ একটি গণভোটের মাধ্যমে নানা শর্ত সাপেক্ষে মেক্সিকান জনগণ অস্ট্রিয়ার সম্রাট ফ্রান্সিস জোসেফের ভাই অস্ট্রিয়ার ম্যাক্সিমিলিয়ান ফন হ্যাবসবার্গকে তাদের সম্রাট হিসেবে বেছে নেয়। এখন প্রশ্ন হলো কেন মেক্সিকানরা তাদের শাসক হিসেবে একজন অস্ট্রিয়ানকে বেছে নিল? কেন মেক্সিকোর কাউকে নয়? 1821 সালে মেক্সিকো স্বাধীনতা লাভ করলেও শান্তি ছিল অনেক দূরের ব্যাপার। প্রথম সম্রাট আগস্টিন দে ইতুরবিদে মাত্র 2 বছরেই ক্ষমতা হারান। এরপর কয়েক দশক ধরে দেশটি বারবার গৃহযুদ্ধ, অভ্যুত্থান ও বিদেশি হস্তক্ষেপের শিকার হয়। কনজারভেটিভ ও লিবারেলদের দ্বন্দ্বে দেশটি কার্যরত বিভক্ত হয়ে পড়ে। মেক্সিকোর প্রথম কয়েক দশক বিশৃঙ্খলার মধ্যে দেশটি মূলত দুটি প্রধান গোষ্ঠী বিভক্ত ছিল। লিবারেলরা, যারা চেয়েছিল একটি ফেডারেল ও বিকেন্দ্রীয় ভূত মেক্সিকো যেখানে গির্জা ও রাষ্ট্র পৃথক থাকবে, এবং কনজারভেটিভরা, যারা চেয়েছিল একটি কেন্দ্রীয় ভূত মেক্সিকো যেখানে ক্যাথলিক চার্চের বিশেষ অধিকার ও সুবিধা থাকবে। মেক্সিকোর প্রথম সম্রাট 1823 সালে সিংহাসন ত্যাগ করার পর উভয় পক্ষই রাজতন্ত্রের ব্যাপারে অনাগ্রহী ছিল। তবে 1850-এর দশকের শেষের দিকে অনেক কনজারভেটিভরা বিশ্বাস করতেন যে শুধুমাত্র একটি রাজা বা সম্রাটই প্রকৃত স্থিতিশীলতা আনতে পারবে, এবং তাদের অধিকাংশই মনে করত যে নতুন রাজা অবশ্যই ইউরোপ থেকে আসতে হবে। এর ফলে মেক্সিকো সঙ্গে সঙ্গে একটি শক্তিশালী ইউরোপীয় মিত্র ও রক্ষক পেয়ে যাবে, যারা স্বাভাবিকভাবেই কনজারভেটিভদের মতের প্রতি সহানুভূতিশীল হবে। ফরাসি সম্রাট নেপোলিয়ন তৃতীয় সহ ইউরোপীয় রাজপরিবারগুলোর জন্য এটি ছিল একটি সুযোগ। তারা তাদের পরিবারের কোনো এক সদস্যকে মেক্সিকোর সিংহাসনে বসিয়ে পশ্চিম গোলার্ধের নিজেদের প্রভাব বাড়াতে পারবে। যখন মেক্সিকোর লিবারেল সরকার চলমান গৃহযুদ্ধের কারণে ঋণ পরিশোধ বন্ধ করে দেয়, তখন ফ্রান্স ও স্পেন হস্তক্ষেপের সুযোগ দেখে। তারা ব্রিটিশদের সঙ্গে মিলে ভেরাকুঞ্জ দখল করে এবং পাওনা আদায় না হওয়া পর্যন্ত সেখান থেকে সরে যেতে অস্বীকার করে, যদিও ব্রিটেন ও স্পেন দ্রুত সেখান থেকে সরে যায়। কিন্তু ফ্রান্স মেক্সিকোর অভ্যন্তরীণ রাজনীতিতে গভীরভাবে জড়িয়ে পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এই ঋণ পরিশোধের প্রস্তাব দিয়েছিল, কিন্তু ফরাসিরা বিশেষভাবে মেক্সিকোতে সৈন্য পাঠাতে আগ্রহী ছিল, এবং তখনকার যুক্তরাষ্ট্র এটি ঠেকানোর মতো অবস্থায় ছিল না। পরে ফরাসি সম্রাট নেপোলিয়ন তৃতীয় যখন ইঙ্গিত দেয় যে এই হস্তক্ষেপ শুধুমাত্র ঋণ আদায়ের জন্য নয়, বরং শাসন পরিবর্তনের জন্য, তখন ব্রিটিশ ও স্প্যানিশরা সরে দাঁড়ায়। এরপর ফ্রান্স বিশাল সংখ্যক সৈন্য পাঠিয়ে কয়েক বছরের মধ্যে মেক্সিকোর বিস্তীর্ণ অংশ দখল করে ফেলে। এ সময়ে ফ্রান্স ও কনজারভেটিভরা মেক্সিকোর জন্য একজন রাজা নির্বাচন করার ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। প্রথম বিকল্প ছিল স্পেনের রাজপুত্র, সম্ভবত সেভিলের ডিউক এনরিক, কিন্তু তিনি বোরবন রাজবংশের সদস্য হওয়ায় এটি সম্ভব হয়নি, কারণ নেপোলিয়ন তৃতীয় 1848 সালে বোরবনদের পতনের সুযোগ নিয়েছিল এবং উভয় রাজ পরিবারের মধ্যে শত্রুতা ছিল। দ্বিতীয় বিকল্প ছিল বোনাপার্ট রাজবংশের কাউকে বসানো, সম্ভবত প্রিন্স নেপোলিয়ন জেরোম, কিন্তু তখন খুব বেশি জীবিত বোনাপার্ট পুরুষ সদস্য ছিল না, এবং ফরাসি পরিবারের কাউকে মেক্সিকোর সিংহাসনে বসালে এটি সরাসরি ফরাসি দখল বলে মনে হতে পারত। ফলে তৃতীয় বিকল্প হিসেবে আসে অস্ট্রিয়ার আর্চডিউক ম্যাক্সিমিলিয়ান। তিনি উপযুক্ত প্রার্থী ছিলেন, কারণ হ্যাবসবার্গ রাজবংশের সঙ্গে মেক্সিকোর ঐতিহাসিক সংযোগ ছিল। ম্যাক্সিমিলিয়ান কোনো ইউরোপীয় সিংহাসনের প্রত্যাশী ছিলেন না, এবং তিনি ছিলেন এক রক্ষণশীল ক্যাথলিক রাজতন্ত্রের অংশ, যা মেক্সিকান কনজারভেটিভদের কাছে গ্রহণযোগ্য ছিল। প্রথম দিকে ম্যাক্সিমিলিয়ান সিংহাসনে বসতে আগ্রহী ছিলেন না, এবং তিনি শর্ত দেন যে একটি মুক্ত গণভোট হতে হবে, যদিও সেই গণভোট কতটা নিরপেক্ষ ছিল তা নিয়ে বিতর্ক রয়েছে।
বলা হয় সেখানে এক ধরনের গণভোট অনুষ্ঠিত হয়েছিল। এটি খুব একটা সচ্ছল ছিল না, কিন্তু ম্যাক্সিমিলিয়ান সেই ব্যাপারে কিছুই জানতেন না। তাই তিনি অবশেষে মেক্সিকোতে আসে এবং 1864 সালে সম্রাট হিসেবে অভিষিক্ত হন। তাহলে রাজতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর মেক্সিকোতে স্থিতিশীলতা ফিরে এসেছিল? না, একেবারেই না। বরং ম্যাক্সিমিলিয়ানের শাসনে কেউই সন্তুষ্ট ছিল না। কনজারভেটিভরা ভেবেছিল ম্যাক্সিমিলিয়ান তাদের স্বার্থ রক্ষা করবে, কিন্তু তিনি ছিলেন অপেক্ষাকৃত উদারপন্থী। গির্জার সম্পদ ফেরত না দেওয়া, ভূমি সংস্কার এবং সাধারণ জনগণের অধিকারের প্রতি মনোযোগী হওয়ায় কনজারভেটিভরা তার প্রতি ক্ষুব্ধ হয়। অপরদিকে লিবারেলরা তো শুরু থেকেই রাজতন্ত্রের বিরুদ্ধে ছিল, ফলে ম্যাক্সিমিলিয়ান কার্যরত একা হয়ে পড়েন। ফরাসিরাও অসন্তুষ্ট ছিল, কারণ তিনি তাদের কথা মতো চলতে অস্বীকার জানান। গণভোটের কারণে তিনি নিজেকে ফরাসি পুতুল ভাবতেন না, বরং মেক্সিকান জনগণের স্বেচ্ছায় নির্বাচিত শাসক হিসেবে দেখতেন। ফ্রান্স তাকে সরিয়ে দিতে পারত না, কারণ এতে অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ বাঁধতে পারত। ফলে সবাই এক ধরনের অচল অবস্থায় পড়ে যায়। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ শেষ হলে তারা মেক্সিকোর লিবারেল নেতা বেনিতো হুয়ারেসকে সমর্থন দিতে শুরু করে এবং অস্ত্র সহায়তা দিতে শুরু করে। ওয়াশিংটন ফ্রান্সকে সতর্ক করে এবং চাপ সৃষ্টি করে। তখন নেপোলিয়ন তৃতীয় ম্যাক্সিমিলিয়ানকে ফেলে রেখে তার সৈন্য প্রত্যাহার করে নেন। এরপর 1867 সালে লিবারেলরা মেক্সিকার বেশিরভাগ অঞ্চল পুনর্দখল করে। অবশেষে কেরুতারোতে ম্যাক্সিমিলিয়ানকে বন্দী করা হয়। বিচারের মাধ্যমে সে দোষী সাব্যস্ত হন এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ম্যাক্সিমিলিয়ান তার ভাগ্য সম্পর্কে সচেতন ছিলেন। মৃত্যুর আগে তিনি হুয়ারেসকে ক্ষমা চেয়ে একটি চিঠি লিখেন, কিন্তু হুয়ারেস রাজনৈতিক স্থিতিশীলতার জন্য তার মৃত্যুদণ্ড অপরিহার্য বিবেচনা করেন। শেষমেশ 19 জুন 1867 একদল ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়িয়ে ম্যাক্সিমিলিয়ান মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর শেষ মুহূর্তে তিনি বলেছিলেন, জয় মেক্সিকো। এভাবেই দ্বিতীয় মেক্সিকান সাম্রাজ্য এক সহিংস বিদ্রোহের মাধ্যমে পতিত হয় এবং ম্যাক্সিমিলিয়ানের মৃত্যুর পর লিবারেলরা পুনরায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। তবে এক দশকের মধ্যেই মেক্সিকো আবার একনায়কতন্ত্রের দিকে চলে যায়। পরবর্তীতে পরফিরিও ডিয়ারেসের শাসন শুরু হয়, যা মেক্সিকান বিপ্লবের বীজ বপন করে। আজও ম্যাক্সিমিলিয়ানের গল্প মেক্সিকোর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অংশ। কেউ তাকে নোবেল ব্যর্থ বলে, আবার কেউ তাকে এক ভুল সময়ের ভুল রাজা বলে মনে করে। তবে তার মৃত্যু ছিল একটি যুগের সমাপ্তি এবং নতুন মেক্সিকোর শুরু। আশা করছি আজকের এই ভিডিওটি আপনারা উপভোগ করেছেন। ধন্যবাদ সবাইকে।